ড্রামার শুরুতেই আমরা ফিমেল লিড ডিংসিকে দেখতে পাই, যে কিনা আজ ইউনিভার্সিটিতে প্রথম দিন এসেছে। ডিংসি তো সোজা ছেলেদের হস্টেলে ঢোকার চেষ্টা করে, তবে সিকিউরিটি গার্ড ওকে থামিয়ে দেয় আর বলে, তুমি এখানে কেন ঢুকছো? তুমি কি জানো না যে এটা ছেলেদের হস্টেল আর এখানে ঢোকা নিষেধ মেয়েদের জন্য? ডিংসি তাকে অনেক রিকোয়েস্ট করে আর বলে, আমি 5 মিনিটের মধ্যেই বেরিয়ে আসবো। তবে সিকিউরিটি গার্ড ওকে কিছুতেই ঢুকতে দেয় না। এতেই ডিংসি বাইরে চলে আসে এবং সবার সামনে চিৎকার করে ইউ বলে ডাকতে থাকে আর বলে, ইউ তুমি বাইরে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তো ওর এমন কাণ্ড দেখে আশেপাশে থাকা স্টুডেন্টরা ওর ভিডিও করতে শুরু করে এবং সেটা ইন্টারনেটে ছেড়ে দেয়। তো যেহেতু ভিডিওটা ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, তাই সেটা ইন্টারনেট থেকে ইউও দেখতে পায়। ইউএতে নিচে নেমে আসে ওর সাথে দেখা করার জন্য। এরপর দুজনে একটা জায়গায় বসে কথা বলে, যেখানে ডিংসি ওকে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে লাইক করো? ইউ বলে, আমি এখন শুধুমাত্র আমার পড়াশোনাতেই ফোকাস করতে চাই, তাই এসব নিয়ে ভাবার টাইম নেই। ডিংসি ইউকে একটা রোবট টয় দিয়ে বলে, এটা তোমার জন্য আমি এনেছি। টয়টা নিয়ে ইউ ওখান থেকে চলে যায় কোনো কথা না বলে। ডিংসি এতে খুবই কষ্ট পায়। এখান থেকেই সিন চলে যায় অতীতে, আর সেখানে আমরা দেখতে পাই ডিংসির বাবা এবং ইউয়ের বাবা একে অপরের খুব ভালো বন্ধু। ডিংসির বাবার চাকরিটা চলে গিয়েছে, যার কারণে ওরা ইউদের শহরে নতুন করে শিফট হয়। তো এই উপলক্ষে দুই পরিবার একটা ডিনারের আয়োজন করে। এখানে ইউয়ের কিছু বন্ধুরাও ছিল। সবাই খাবার খাচ্ছিল। এখান থেকে আমরা ওদের বাবা মার কথা থেকে জানতে পারি, ছোটবেলা থেকেই ইউ এবং ডিংসির বিয়ে ঠিক করা হয়েছে, মানে ওরা একে অপরের ফিয়ন্সে। তবে ইউয়ের হাবভাব থেকে বোঝা যায় যে ও এই বিয়েটা করতে চায় না, যদিও মা বাবার ভয়ে ও কথাটা এড়িয়ে যায়। এরপর ইউয়ের বন্ধুরা ওখানে যেহেতু ছিল, ওরা ইউকে নিয়ে মজা করতে শুরু করে যে ইউয়ের সাথে ডিংসির বিয়ে হবে। তখনই ডিংসি ওর ভাইকে নিয়ে টয়লেটে যাচ্ছিল। ও ইউদের সব কথা বাইরে থেকে শুনতে পেয়ে যায়। এতে তো ও ইউয়ের উপরে অনেক বেশি রেগে যায়। আর ওদিকে ইউও বুঝে যায় যে ঘরের বাইরে দাঁড়িয়ে ডিংসি ওদের সব কথাই শুনে নিয়েছে। মূলত এতক্ষণ ইউয়ের বন্ধুরা ডিংসিকে নিয়েই মজা করছিল। ডিংসি আর ইউকে জিজ্ঞেস করে, তুমি কি আমাদের ছোটবেলার এনগেজমেন্টটা ভেঙে দিতে চাও? ইউ সাথে সাথে বলে, হ্যাঁ। ডিংসিয়ান রেগে মেগে বলে, যেহেতু তুমি এনগেজমেন্টটা ভাঙতে চাও, সেহেতু আমি এনগেজমেন্ট ভাঙবো না। এটা বলেই ও রেগে মেগে সেখান থেকে বেরিয়ে আসে। তো এরপর ডিংসি আর ডিংসির পরিবার বাড়িতে ফিরে আসে। পরের দিন ইউ নিজের বন্ধু সংকে নিয়ে একটা ট্র্যাডিশনাল মেডিকেল স্টোরে আসে, কারণ সঙের তো পা ভেঙে গেছে। তবে তখন সেই একই স্টোরে আমাদের ডিংসিও আসে। ডিংসি এখানে মাথা ব্যথার জন্য ওষুধ কিনতে এসেছিল, তবে ডাক্তার ওষুধের দাম অনেক বেশি বলে, যে টাকা ওর কাছে ছিল না। তখন ইউ সেখানে আসে এবং ওর জন্য সেই মেডিসিনটা কিনে দেয়। এরপর দুজন একটি রেস্টুরেন্টে বসে, যেখানে ইউ ওর উপরে মজা নিয়ে বলে, এভাবে মাথা ব্যথা হতে থাকলে তোমার মাথায় তো জলদি শিং গজাবে। যেটা শুনে ডিংসি তো অনেক বেশি রেগে যায় এবং রেগে মেগে সেখান থেকে চলে যায়। পরের দিন ডিংসি নিজের নতুন স্কুলে যাবে, যেখানে ইউও পড়তো। তবে সকালবেলা রেডি হওয়ার সময় ডিংসি নিজের নেম ব্যাজটা খুঁজে পাচ্ছিল না, কারণ ওর ভাই ওটা লুকিয়ে রেখেছে। অনেক খুঁজেও ও সেটা পায় না। এদিকে ওর স্কুলে যেতেও অনেকটা দেরি হয়ে যায়। সে রাস্তা দিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছিল, তখনই ও সামনে ইউকে দেখতে পাই, যে কিনা একই রাস্তা দিয়ে যাচ্ছিল। তবে ডিংসি এখানে ইউ এর সামনাসামনি পড়তে চাচ্ছিল না, তাই ইউ এর চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু স্কুলে পৌঁছাতেই টিচার দেরি হওয়ার জন্য ওকে দাঁড় করিয়ে রাখে। এমনকি ইউ এরও তো দেরি হয়েছিল, তাই ইউকেও সেখানেই দাঁড় করিয়ে রাখে। তো ডিংসি যার সামনে পড়বে না বলে এত কিছু করলো, তার সামনেই ওকে পড়তে হলো, এমনকি তার সাথেই ওকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ডিংসি ক্লাসে গিয়ে একটা ফাঁকা জায়গা দেখে বসে। তবে ও জানতো না যে বেঞ্চে ও বসেছে সেটা মূলত ইউ এর বেঞ্চ। নিজের অজান্তেই ওকে ইউ এর ডেস্কমেট হতে হয়। তবে ও ইউ এর সাথে একটাও কথা বলে না। তখনই ডিংসির একটা জিনিস পড়ে যায়। ও ওটা তুলতে যায়, সাথে ইউ ওকে হেল্প করতে যায়। তবে এতে করে দুজনের অনেকটা কাছাকাছি চলে আসে আর অনেক বেশি ঘাবড়ে যায়। এরপর লাঞ্চ ব্রেকে ডিংসির বাবা ওর সাথে লাঞ্চ করতে আসে।
কারণ ওর বাবাও এই স্কুলের টিচারের চাকরি পেয়েছে। তবে ডিংসি স্কুলের কাউকেই জানাতে চাচ্ছিল না যে ওর বাবা এই স্কুলের টিচার। তাই ও নিজের বাবাকেই ইগনোর করতে শুরু করে এবং ওখান থেকে পালিয়ে যায়। স্কুলের নতুন হওয়ায় ক্যান্টিনে বসে ডিংসি একাই লাঞ্চ করছিল। তখনই একটা ছেলে ওকে একা দেখে ওর সাথে কথা বলতে আসে। ছেলেটার নাম হচ্ছে কং। আর ও ডিংসিকে বলে, স্কুলে সবার সাথে বন্ধুত্ব করো, না হলে তুমি স্কুলে একাই থেকে যাবে। দূর থেকে ইউ ডিংসিকে কংয়ের সাথে কথা বলতে দেখছিল। এরপর ইউ খেয়াল করে ডিংসি ক্লাসে টিচার যাই পড়াচ্ছে সব কিছুই খাতায় লিখে রাখছে, মানে নোট করে নিচ্ছে। এটা দেখে ও একটু অবাক হয়ে যায় আর বলে, সব কিছু লিখে রাখার দরকার নেই, শুধু গুরুত্বপূর্ণ বিষয়গুলো নোট করলেই হবে। ডিংসিও ছাড় দেওয়ার মতো মেয়ে নয়। ও সঙ্গে সঙ্গেও জবাব দেয়, তোমার রেজাল্ট তো আমার চেয়েও খারাপ, তাহলে আমাকে কেন উপদেশ দিতে আসছো? এ কথা শুনে ক্লাসের এক ছাত্রী বলে ওঠে, তুমি নতুন তাই হয়তো জানো না, ইউ আমাদের স্কুলের টপার। গত বছর রোবট নিয়ে গবেষণায় ও এতটাই ব্যস্ত ছিল যে পড়াশোনায় ঠিকমতো সময় দিতে পারেনি, তাই শুধু এই বছরেই ওর গ্রেডটা একটু কমে গিয়েছে। মেয়েটার কথা শুনে ডিংসি আর কিছুই বলতে পারে না। মেয়েটা তখন বলে, আমি এখন ইউয়ের কাছ থেকে ম্যাথ শিখব, তাই তুমি অন্য কোথাও গিয়ে বসো। ডিংসিও আর তর্ক করে না এবং চুপচাপ সেখান থেকে উঠে যায়। এরপর ডিংসি মন খারাপ করে একাই বসে থাকে। সেটা দেখে কং ওকে স্কুলের ছাদে নিয়ে যায়। অনেকক্ষণ কথা বলে ওর মন ভালো করার চেষ্টা করে। এরপর ক্লাসে গিয়ে ইউ নিজের সিটটা চেঞ্জ করতে চায়, কারণ ও ইউ এর পাশে বসতে চায় না। তখন ইউ বলে, এখন সিট বদলালে পরে কিন্তু আর এখানে বসতে পারবে না। কিন্তু ডিংসি এতে কোনো রকম গুরুত্ব দেয় না এবং নিজের সিট বদল করে ফেলে। স্কুলে ছুটির পরে বাড়ি ফিরে ডিংসি দেখে ওর ভাই ওর প্রিয় জিনিসটা নষ্ট করে ফেলেছে। এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বেঁধে যায়। এতে ডিংসির মা এসে উল্টো ডিংসিকেই বকাঝকা করে আর বলে, তুমি তো বড় হয়ে ছোট ভাইয়ের সাথে কেন ঝগড়া করছো? এটা শুনে ডিংসি খুবই কষ্ট পায়। ওর মনে হতে থাকে ওর মা ওকে ভালোবাসে না, শুধু ওর ভাইকেই ভালোবাসে। পরের দিন ডিংসি স্কুলে যায়, তবে এই কয়েকদিনেও ওর কোনো বন্ধু হয়নি। নতুন ডেস্কমেট শুরু থেকেই ওর সঙ্গে খুবই বাজে আচরণ করতে থাকে। এদিকে ইউ এর মা ভালোবেসে ডিংসির জন্য খাবার পাঠিয়েছে, কিন্তু ডিংসি কোনো দ্বিধা না করেই সেটা ফিরিয়ে দেয়। স্কুল ছুটির পরে ডিংসির বাবা ওর জন্য একটা ডায়েরি কিনে আনে। উপহারটা পেয়ে ডিংসি অনেক বেশি খুশি হয়ে যায়। পরদিন পরিবারের কথাই ইউ এবং ডিংসি একসাথে স্কুলে যায়। ক্লাসের ফাঁকে ফাঁকে কথা বলায় টিচার ডিংসিকে বকা দেয়, যেটা দেখে ক্লাসের অন্য একটা ছেলে ডিংসিকে নিয়ে হাসাহাসি করতে শুরু করে, যেটা আবার ইউ দেখে ফেলে। এবার এই সং ছিল ইউ এর বন্ধু, তাই ইউ সরাসরি টিচারের কাছে সঙের নামে নালিশ করে দেয় যে ও হাসছে। এটাতে টিচার সংকেও তখন পানিশমেন্ট দেয়। তবে সং তখন শয়তানি করে সবাইকে ওর সাথে ফাঁসিয়ে দেয় এবং যে যে হেসেছিল তার নাম বলে দেয়। টিচার এতে রেগে গিয়ে সবাইকেই পানিশমেন্ট হিসেবে ছুটির পরে স্কুল পরিষ্কার করার দায়িত্ব দেয়। কাজ শেষ করে সবাই বাস্কেটবল কোর্টে যায়। সেখানে শাওয়ের সঙ্গে ডিংসির ভালো বন্ধুত্ব হয়ে যায়, যেটা দেখে ইউও খুশি হয় যে এতদিনে মেয়েটা কোনো ভালো বন্ধু পেল। তো এরপর স্কুল ছুটি হয়ে গেলে ডিংসি বাড়ি ফেরার জন্য সবাইকে বিদায় জানিয়ে বের হতেই একটি বাস্কেটবল সোজা ওর দিকে উড়ে আসে। ঠিক তখনই ইউ বলটা হিরোর মতো ধরে ফেলে, যেটাতে দুজনেই অনেক বেশি কাছাকাছি চলে আসে। তবে ও তখন ভয় পেয়ে তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন ডিংসি নিজের ফ্রেন্ডদেরকে দেওয়ার জন্য অনেকগুলো ক্যান্ডি নিয়ে আসে। ও শাওকেও ক্যান্ডি দেয়। এরপর ইউয়ের কাছে গিয়ে বলে, এই ক্যান্ডিটা নাও, এটা তোমার জন্য। গতকাল তুমি আমাকে সাহায্য করেছিলে। কিন্তু তখন ইউয়ের ডেস্কমেট, যার নাম কিনা ছিল ফেই, সে ওকে এই চকলেটটা নিতে নিষেধ করে আর বলে, আমি এর থেকেও তোমাকে দামি চকলেট এনে দেব। কিন্তু ইউ হাসি মুখেই ডিংসির দেওয়া চকলেটটাই খেয়ে নেয়। এতে ডিংসি অনেক বেশি খুশি হয়ে যায়। পরের সিনে দেখা যায় ডিংসি ভাইকে আনতে গেমিং ক্যাফেতে গেলে স্কুলের সবার সঙ্গে ডিংসির দেখা হয়ে যায়। সবার জোরাজোরিতে ও গেম খেলতে রাজি হয়। তবে ইউয়ের কাছে ও বারবার গেমে হেরে যাচ্ছিল, যেটাতে ও ভীষণ লজ্জা পেয়ে যায় এবং ওর ভাইকে নিয়ে তাড়াতাড়ি কেটে পড়ে। পরদিন স্কুলে যাওয়ার আগে ডিংসির বাবা ইউকে বলে, ডিংসি এখানে একদম নতুন,
তোমাকেই ওর একটু খেয়াল রাখতে হবে। তো ইউও স্কুলে গিয়ে সবার প্রথম মেইফেইকে অন্য সিটে বসায় এবং নিজের পাশের সিটেই আবারও ডিংসিকে আনে। তো এখন ওরা আবারও একে অপরের ডেস্কমেট হয়ে যায়। তখন শাও সামনে থেকে ডিংসিকে একটি খেলনা দিয়ে বলে, এটা তোমার জন্য। ইউ গতকাল এটা নিয়েছিল কারণ তোমার কাছে কোনো খেলনাই ছিল না, বারবার গেমে হেরে যাচ্ছিলে। তো খেলনাটা পেয়ে ডিংসি খুবই খুশি হয়ে যায়। ডিংসির মতে এটা একটা ডাইনোসর, কিন্তু ইউ এর মতে এটা একটা এলিগেটর। তো এটা নিয়েই দুজনের মধ্যে আবারও তর্ক শুরু হয়ে যায়। ডিংসিও বুঝতে পারে নতুন স্কুল আর নতুন বন্ধুদের সঙ্গে ও ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে, মানে ও সবার সাথে মিশে যাচ্ছে। পরের দিন ওরা স্কুলে যাচ্ছিল, তবে ডিংসির ব্যাগটা অনেক বেশি ভারী ছিল, যেটা দেখে ইউ নিজেই সেটা কাঁধে তুলে নেয়। স্কুলে পৌঁছাতে স্কুলের সব থেকে পপুলার মেয়ে চেঞ্জি এসে ইউ এর সঙ্গে কথা বলার ট্রাই করে, তবে ডিংসি এই ব্যাপারটাতে অতটাও খেয়াল করে না। ওদের ক্লাসে ড্রয়িং প্রতিযোগিতা হচ্ছিল। ডিংসি আর চেঞ্জি পাশাপাশি বসে ছবি আঁকছিল। ডিংসি উপরে উঠে ক্লাসটাকে সাজানোর জন্য সুন্দর করে ড্রয়িং করছিল, তবে এরই মধ্যে আবার সং এবং শাওয়ের মধ্যে ঝগড়া বেঁধে যায়। তো ঝগড়ার এক পর্যায়ে ওরা ভুলবশত ডিংসিকে ধাক্কা দিয়ে বসে। এতে করে ডিংসি পড়েই যেতে যাচ্ছিল, তবে ইউ এসে ওকে ধরে ফেলে, কিন্তু ভুলবশত ডিংসির গালে রং লেগে যায়, যেটাতে ডিংসি উল্টো ইউ এর উপরেই রেগে যায় এবং বলে তোমার জন্যই সবটা হয়েছে। তো দুজনের এরকম ঝগড়া দেখে সং আর শাও তো অবাক হয়ে যায় আর বলে এভাবেই তো একটা লাভ স্টোরি শুরু হয়। এটা শুনেই ডিংসি এবং ইউ একসাথে চিৎকার করে বলে, শাট আপ, কি সব আজে বাজে বলছো তোমরা। পরের সিনে আমরা দেখতে পাই ইংরেজিতে দুর্বল হওয়ায় ডিংসি কংয়ের কাছ থেকে কিছু বই আনতে যায়। এদিকে ইউ ক্লাসে বসে চুপি চুপি ওর জন্য পুরো ক্লাসের নোট লিখে রাখে। নোটগুলো পেয়ে ডিংসি খুবই খুশি হয়ে যায়, আর ডিংসির মুখের হাসি দেখে ইউ এরও অনেকটা ভালো লাগে। রাতে নোট পড়ার সময় ডিংসি বাবাকে বলে, দেখো ইউ আমার জন্য এগুলো লিখে দিয়েছে। ডিংসির বাবা এতে বলে, হ্যাঁ আমি ওকে বলেছিলাম যাতে তোর দিকে একটু খেয়াল রাখে। তো এই কথা শুনে ডিংসি বুঝে যায় ইউ আসলে ওর প্রতি এত কেয়ার দেখাচ্ছে শুধুমাত্র ওর বাবার কথা ভেবে। বিষয়টা বুঝতেই ওর মনটা খারাপ হয়ে যায়। পরদিন স্কুলে গিয়েও ডিংসি ইচ্ছে করে ইউকে এড়িয়ে চলতে শুরু করে। ডিংসি ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছিল, তখনই দুজন স্টুডেন্ট ভুল করে ডিংসির গায়ে জুস ফেলে দেয়। সঙ্গে সঙ্গে ওখানে ইউ চলে আসে আর নিজের জ্যাকেটটা খুলে ওর গায়ে জড়িয়ে দেয়। এরপর ইউ জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে ইগনোর করে চলছো? ডিংসি শান্ত গলায় বলে, আমার বাবার কথা রাখতে তোমাকে আমার প্রতি এত কেয়ার দেখাতে হবে না। ইউ এটা শুনে হেসে বলে, আমি তোমাকে সাহায্য করেছি শুধু তোমার বাবার জন্য নয়, ছোটবেলায় তুমি একবার আমাকে বাঁচিয়েছিলে। যখন আমার 5 বছর বয়স ছিল আমি ভুল করে তোমার বিছানায় হিসু করে ভিজিয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি কাউকেই কিছু বলনি আর আমার সম্মানটা রক্ষা করেছো। তখনই আমি কথা দিয়েছিলাম বড় হয়ে সব সময় তোমার পাশে থাকবো। এই কথা শুনতো হেসে ফেলে। আসলে বিষয়টা একটু ফানি ছিল। কিছুদিন পরে ওরা একসাথে একটি রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে কং এসে ডিংসির সঙ্গে গল্প করতে শুরু করলে ইউ সেটা একদমই সহ্য করতে পারে না। রাগে চুপচাপ বসে দ্রুত খেতে থাকে। খাওয়া শেষে ওরা সিনেমা দেখতে যায়, কিন্তু হল থেকে বের হতেই একজন টিচার ইউকে দেখে ফেলে। পরিস্থিতি সামলাতে ইউ সঙ্গে সঙ্গে ডিংসির হাত ধরে দৌড়ে গিয়ে দুজনেই একটি জায়গায় লুকিয়ে পড়ে। তবে তখনই সেখানে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি শুরু হতে ইউ ডিংসিকে নিজের কাছে টেনে নিয়ে শার্টটা ওর মাথার উপরে ধরে, যেন এক ফোঁটা বৃষ্টির পানিও ওর গায়ে না লাগে। ডিংসি শুধু অবাক হয়ে ইউয়ের দিকে তাকিয়ে থাকে। ওর মনের ভিতরে একটা ফিলিংস কাজ করতে থাকে। আমরা বুঝতে পারি হয়তো ও ইউকে পছন্দ করতে শুরু করেছে। এরপর টিচার সেখান থেকে চলে গেলে ওরা দুজন বাসের জন্য অপেক্ষা করতে থাকে, যেখানে ডিংসি ওকে জিজ্ঞেস করে, তুমি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও? আমি তো হকিয়ং ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাই। ইউ বলে, আমিও তো ওখানেই ভর্তি হতে চাই। তো এটা একটা কোইন্সিডেন্স ছিল যে ওরা দুজনেই একই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার স্বপ্ন দেখে। ডিংসি বলে, তুমি তো পড়াশোনায় ভালো, তুমি অনেক সহজে ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে, কিন্তু মনে হয় না আমি এত সহজে চান্স পাবো। ইউ ওকে মোটিভেট করে বলে, এমনভাবে বলো না, তুমিও অনেক ব্রিলিয়ান্ট। আমার বিশ্বাস যে তুমিও পাশ করবে এবং ওই ইউনিভার্সিটিতেই চান্স পাবে।
পরের সিনে দেখা যায় নিউ ইয়ার উপলক্ষে ডিংসি নিজের হাতে একটি কার্ড বানিয়ে ইউকে দেয়। তবে ইউ ডিংসির সাথে মজা করার জন্য বলে এই কার্ডটা একদমই ভালো হয়নি। ব্যাস এটা নিয়েই দুজনের মধ্যে আবারও ঝগড়া শুরু হয়ে যায়। এর কিছুদিন পরে ওদের পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হয়। তবে ডিংসি এবার খুবই কম নাম্বার পেয়েছিল। টিচার তখন বলে পরের পরীক্ষায় যার রেজাল্ট খারাপ হবে তার ডেস্ক বদলে দেওয়া হবে। ইউ মজা করে বলে ভালোই হবে, তাহলে নতুন একজন ডেস্কমেট পাবো। কিন্তু কথাটা শুনে ডিংসি সত্যি খুবই চিন্তায় পড়ে যায়, কারণ ও তো ইউ এর পাশেই বসতে যাচ্ছিল। বাড়ি ফিরে ও মন দিয়ে পড়াশোনা শুরু করে, যাতে পরের পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে। নিউ ইয়ারের আগের রাতে বন্ধুরা সবাই মিলে একসাথে বাজি ফোটায়। আর কিছুদিন পরে নিউ ইয়ার, তাই পরের দিন সবাই মিলে একসাথে নদীর ধারে যায়। এখানে ডিংসি এবং ইউ মনে মনে একটাই উইশ করে, আগামী বছরও যেন ওরা একে অপরের ডেস্কমেট থাকে। অন্যদিকে শাও আর সংও একই উইশ করে। রাতে বাড়ি ফিরে ডিংসি বারবার ইউ এর সঙ্গে কাটানো সময়গুলোর কথাই ভাবতে থাকে। পরীক্ষা শেষে সবার একটাই দুশ্চিন্তা যে ওদের ডেস্কমেট আবারও বদলে যায় কিনা। অসুস্থ থাকায় ডিংসি কয়েকদিন স্কুলে আসতে পারে না। তাই একদিন ইউ ওর বাড়িতে খোঁজ নিতে যায়। হঠাৎ ইউকে দেখে ডিংসি তাড়াহুড়ো করে ঘর গুছাতে শুরু করে। ডিংসি বলে ছুটিতে আমি গ্রামের বাড়িতে যাচ্ছি। ইউ এতে ওকে নিজের নম্বর দেয় আর বলে ওখানে গিয়ে আমাকে কল করবে এবং আমার সাথে কথা বলবে। তবুও ইউ তো নিশ্চিন্ত হতে পারে না এবং বাড়ি ফিরে ইউ মাকে জিজ্ঞেস করে ডিংসিদের গ্রামের বাড়ির ফোন নাম্বার আছে তোমার কাছে? এতে ওর মা অবাক হয়ে বলে হঠাৎ নম্বর দিয়ে কি করবে? ইউ অবশ্য কথাটা এড়িয়ে যায়। এতে ওর মায়ের একটু সন্দেহ হয় যে এদের মধ্যে কিছু চলছে না তো। অন্যদিকে ডিংসি গ্রামের বাড়িতে চলে আসে। তো বলে রাখা ভালো, কংয়ের গ্রামের বাড়ি এবং ডিংসির গ্রামের বাড়ি একই জায়গায়। সেই সূত্রে ওরা ভালো বন্ধু এবং ওখানে বসেই ডিংসি অনেকক্ষণ ভাবছিল ইউকে কল করবে কি করবে না। তবে এরকম ইনসিকিউরিটিতে ভুগতে ভুগতে ও শেষ পর্যন্ত কল করতে পারে না। ঠিক তখনই ইউ নিজেই ওর কাছে কল করে। আজ নিউ ইয়ার ছিল, তাই ইউ প্রথমেই ওকে নিউ ইয়ারের শুভেচ্ছা জানায়, যেটাতে ডিংসি অনেক বেশি খুশি হয়ে যায়। দেখতে দেখতে ওদের নিউ ইয়ারের ছুটিও শেষ হয়ে যায়। ছুটি শেষ হলে স্কুল খুললেও দেখা যায় যে কারোর ডেস্কই বদলায়নি, কারণ সবাই ভালো নাম্বার পেয়েছে। এখানে ডিংসি জানতে পারে ডেস্কমেট হয়ে থাকার জন্য ইউ ইচ্ছে করেই কয়েকটি প্রশ্নের উত্তর লেখেনি, যাতে করে পরীক্ষায় ওদের নাম্বার সেমই থাকে এবং ওদের ডেস্কও যেন না বদলায়। তো এই কথা শুনে ডিংসি তো ভীষণ খুশি হয়ে যায়। তো কিছুদিন পরে ডিংসির জন্মদিন ছিল, তাই ইউওকে নিয়ে একটি প্ল্যানেটোরিয়ামে যায়। সেখানে দুজনে একসাথে অনেক বেশি এনজয় করে এবং বিভিন্ন প্ল্যানেটের দৃশ্য দেখে। পরদিন ডিংসি আর শাও ক্লাসরুম পরিষ্কার করছিল। তখন একটি মেয়ে এসে ডিংসিকে বলে এটা ইউকে দিয়ে দিও বলে একটি চিঠি দিয়ে চলে যায়। শাও রেগে চিঠিটা ছিঁড়ে ফেলতে চায়, তবে ডিংসি ওকে বাধা দেয় এবং সেটা ইউকে দিতে চায়। তখন শাও বলে চিঠিটা পেয়ে ইউ যদি সত্যি সত্যি মেয়েটার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় তখন কি করবে। ডিংসি এর কোনো উত্তর দেয় না। এটা নিয়েই ওদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে যায়। পরদিন কেউ কারোর সঙ্গে কথা বলে না। তবে ডিংসি ছেঁড়া চিঠিটা সুন্দর করে আবারও লিখে ইউ এর ডেস্কে রেখে দেয়। শাও ইচ্ছে করে অন্য একটা মেয়ের সাথে নিজের বন্ধুত্ব করে নেয়। ডিংসিও অন্য একটা ছেলেকে পার্টনার বানায়। সেটা দেখে ইউ এতটাই বিরক্ত হয় যে বাস্কেটবল ম্যাচ শেষ না করেই চলে যায়। স্কুল ছুটির পরে সেই মেয়েটি আবার ডিংসির হাতে একটি উপহার দিয়ে বলে এটাও একটু কষ্ট করে ইউকে দিয়ে দিও। ডিংসি চুপচাপ সেটাও নিয়ে নেয়। তো ডিংসি যে চিঠিটা ওর ডেস্কে রেখে এসেছিল ইউ সেটা রাতের বেলা পড়ে। হাতের লেখা দেখেও বুঝে যায় যে এটা তো ডিংসির হাতের লেখা। তাই ও মনে করে ডিংসিই হয়তো লাভ লেটারটা ওকে দিয়েছে। এতে ওর মনটা অনেক বেশি খুশি হয়ে যায়। কিন্তু পরের দিন ডিংসিকে এই বিষয়ে জিজ্ঞেস করতেই শাও এসে বলে দেয় ওই লাভ লেটারটা ডিংসি নয় বরং অন্য একটি মেয়ে দিয়েছিল। এ কথা শুনে ইউ রেগে গিয়ে ডিংসিকে আলাদা ডেকে বলে এভাবে আর কখনো কারো চিঠি এনে আমাকে দেবে না। যদি আবার এমন করো আমি তোমার সঙ্গে আর কোনো কথাই বলবো না। ইউ এর বকা শুনে ডিংসি চোখের পানি ধরে রাখতে পারে না। তারপর থেকেই দুজন একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়। কয়েকদিন এভাবেই কেটে যায়। দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। এরপর আসে ইউ এর জন্মদিন।
ইউ নিজের সমস্ত ফ্রেন্ডদেরকেই জন্মদিনের পার্টিতে ইনভাইট করে, কিন্তু ডিংসিকে না দেখে ইউ অনেকক্ষণ অপেক্ষা করতে থাকে। অন্যদিকে ডিংসিও তো ইউ এর জন্য জন্মদিনের উপহার পর্যন্ত কিনেছিল, কিন্তু ও ভাবে ইউ হয়তো ওকে ইনভাইট করেনি, তাই ও যাওয়ার সাহস পাচ্ছিল না। মন খারাপ করে বসে থাকতে থাকতে হঠাৎ বইয়ের ভেতর থেকে ইউ এর সেই ইনভাইটেশন কার্ডটাও খুঁজে পায়। সেটা দেখেই ও আর দেরি না করে উপহার হাতে ইউ এর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে অনেকক্ষণ অপেক্ষা করেও ডিংসি না আসায় ইউ নিজের বন্ধুদেরকে নিয়েই জন্মদিনের অনুষ্ঠান শেষ করে ফেলে। বেশ কিছুক্ষণ পরে ডিংসি সেখানে পৌঁছায়। তখন পুরো বাড়িটাই প্রায় ফাঁকা। তখন ইউ সেখানেই ছিল। ডিংসি ওকে হ্যাপি বার্থডে বলে উইশ করে আর সব কিছুর জন্য ক্ষমা চায় যে ওর আসতে দেরি হয়ে গেছে। একটু রাগ দেখালেও শেষ পর্যন্ত ইউ ওকে ক্ষমা করে দেয়, আর সেখান থেকেই দুজনের সম্পর্ক আবারও আগের মতো হয়ে যায়। বিদায় নেওয়ার আগে ইউ ডিংসিকে একটি ফোন উপহার দেয়, কিন্তু ডিংসি নিতে না চাইলে ইউ বলে, আমি সবসময় তোমার সঙ্গে কথা বলতে চাই, তাই এটা তোমার কাছেই থাক। পরের দিন স্কুলে অসাবধানতাবশত ডিংসির হাত লেগে শাওয়ের ডায়েরিটা নষ্ট হয়ে যায়। এতে শাও ভীষণ রেগে যায়। ডিংসি বারবার ক্ষমা চাইলেও শাও কিছুতেই কোনো কথাই শুনতে চায় না, কিন্তু ডিংসি কেঁদে ফেললে শেষ পর্যন্ত শাও ওকে ক্ষমা করে দেয়, আর ওদের বন্ধুত্ব আবারও আগের মতো হয়ে যায়। সেদিন রাতে ডিংসি মাকে জানায়, আমি ইউনিভার্সিটিতে সায়েন্স নিয়ে পড়তে চাই, কিন্তু ওর মা এতে একদমই রাজি হয় না। এই নিয়ে মা মেয়ের মধ্যে তর্ক শুরু হয়। আসলে ডিংসি ইউ এর জন্য সায়েন্স নিতে চাচ্ছিল, এতে করে ওরা একই ইউনিভার্সিটিতে পড়তে পারবে। মা বকা দিলেও বাবা ডিংসিকেই সাপোর্ট করে, এমনকি ওর জন্য একটি নতুন ফোনও কিনে দেয়। বাবার ভালোবাসা দেখে ডিংসি অনেকটা ইমোশনাল হয়ে যায়। এরপর ইউ এর দেওয়া ফোনটা বাবাকে দেখিয়ে সব সত্যি কথা বলে দেয় এবং ক্ষমা চায়, কিন্তু ওর বাবা ওর উপরে একটুও রাগ করে না। এরপর থেকে ডিংসি আরও মনোযোগ দিয়ে সায়েন্স নিয়ে পড়তে শুরু করে। ইউ এতে খুব খুশি হয়ে বলে, তোমার যখনই দরকার হবে আমি সবসময় তোমাকে সাহায্য করব। তো এমনই একদিন স্পোর্টস ক্লাসে হঠাৎ একটি টেনিস বল ডিংসির চোখে লাগে। ইউ সঙ্গে সঙ্গে ওকে হাসপাতালে নিয়ে যায়। ডিংসি যতই বারণ করুক ইউ কোনো কথাই শোনে না। পরের দিন শাও ডিংসির বাড়িতে আসে এবং ডিংসিকে বলে, তোমার হেয়ার স্টাইলটা একটুও ভালো দেখতে লাগে না, চলো আমি এটা বদলে দিই। কিন্তু নতুন স্টাইল করতে গিয়ে এমন অবস্থা করে যে সবাই দেখে হাসতে থাকে। পরে সবাই মিলে গেমিং ক্লাবে গেলে ইউ আর সং ডিংসির নতুন হেয়ার স্টাইল দেখে মজা করে। এতে করে ডিংসি অনেক বেশি অস্বস্তিতে পড়ে যায়, আর সত্যি বলতে ওর হেয়ার স্টাইলটা সত্যি অনেক বেশি ফানি লাগছিল। তো ইউ তখন ওকে গেম খেলার জন্য বলে। ডিংসি লজ্জা পেয়ে বলে, আমি আসলে এই গেমটা খেলতে পারি না। তখন ইউ ওর হাত ধরে ধীরে ধীরে খেলাটা ওকে শিখিয়ে দেয়। দুজন মিলে খেলতে খেলতে একে অপরের সঙ্গে অনেক সময় কাটায়। আর অন্যদিকে সং আর শাও নিজেদের মধ্যে ঝগড়া করতে শুরু করে। বাড়ি ফিরতেই ডিংসি আবারও মায়ের বকা খায়, কারণ টিচারের কাছ থেকে মা জেনে গিয়েছে যে ডিংসি গ্রুপ হিসেবে সায়েন্স বেছে নিয়েছে। তখন ওর মা ওকে শর্ত দেয়, সায়েন্স নিয়ে সবচেয়ে বেশি নম্বর পেলে তবেই তোমাকে এই বিভাগে পড়তে দেব, না হলে তুমি এই গ্রুপ নিয়ে পড়তে পারবে না। তো এই কথা শুনে ডিংসি আরও মন দিয়ে পড়াশোনা শুরু করে। একদিন পড়ার ফাঁকে কং ডিংসির একটি ছবি তুলে ফেলে। বিষয়টা ইউ এর একদমই ভালো লাগে না, তাই কাউকে কিছু না জানিয়েই ও ম্যাথ কম্পিটিশনের জন্য হোস্টেলে চলে যায়। এদিকে শাও জানতে পারে সং নাকি অন্য একটি মেয়ের সঙ্গে ঘুরছে। এতেও ভীষণ জেলাস ফিল করে, তাই নিজের জন্মদিনে পুরো ক্লাসকে ইনভাইট দিলেও সঙ্গকে ইচ্ছে করেই বাদ দেয়। তো জন্মদিনের দিন শাও ডিংসি রেস্টুরেন্টে গিয়ে দেখে স্কুলের কেউই তো আসেনি। এতে শাও খুবই মন খারাপ করে। ঠিক তখনই সং এসে হাজির হয় এবং ওর জন্মদিন একসাথে সেলিব্রেট করতে শুরু করে। শাও ডিংসিকে বলে, চলো আমরা একসাথে ঘুরতে যাই, কিন্তু ডিংসি উত্তর দেয়, না আমাকে পড়তে হবে, তোমরা চলে যাও, আমি এখানেই ঠিক আছি। তাই ও একাই থেকে যায়। একা থাকার সুযোগে একজন চোর ডিংসির ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ডিংসিও সঙ্গে সঙ্গে তার পিছু নেয়। এদিকে ইউ এর এক বন্ধু পুরো ঘটনাটা দেখে ইউকে খবর দেয়। চোরকে ধাওয়া করতে করতে ডিংসি অজান্তেই পুরো চোরের দলের সামনে গিয়ে পড়ে।
ভয়ে দৌড়ে ও একটি পুরনো ফ্যাক্টরির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, কিন্তু বাইরে থেকে চোরগুলো দরজা ভাঙার চেষ্টা করতে থাকে। ডিংসি ভয়ে কান্না করতে শুরু করে। ডিংসি বিপদে পড়েছে জানতে পেরে সোজা ডিংসিকে বাঁচানোর জন্য ছুটে যায়। সেখানে পৌঁছে ইউ চোরদের সঙ্গে লড়াই করতে শুরু করে, পাশাপাশি সংকেও ফোন করে ডেকে নেয়। কিন্তু দুজন মিলে প্রথমে চোরদের সামলাতে পারছিল না। ঠিক তখনই ইউ এর আরো কয়েকজন বন্ধু এসে পড়লে চোরেরা ভয়ে পালিয়ে যায়। ইউকে দেখে ডিংসি অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর ইউ ওকে নিরাপদে বাড়িতে পৌঁছে দেয়, আর সং শাওকে নিয়ে জন্মদিনের বাকি আয়োজন সম্পন্ন করতে চলে যায়। রাতে ডিংসি ইউকে কল করে জিজ্ঞেস করে, হোস্টেল থেকে এভাবে বেরিয়ে আসায় তোমার কোনো সমস্যা হয়নি তো? ইউ হেসে উত্তর দেয়, একদমই না, সবকিছুই ঠিক আছে। কিন্তু আসল সত্যি ছিল অন্য। হোস্টেলে ফিরতেই টিচারের কাছ থেকে ওকে বেশ ভালোই বকা শুনতে হয়েছে। এরপর দুজনের জীবন আবারও ব্যস্ত হয়ে পড়ে। ডিংসি স্কুলের পরীক্ষার প্রস্তুতিতে ডুবে যায়, আর ইউ ব্যস্ত হয়ে পড়ে নিজের জাতীয় পর্যায়ে ম্যাথ কম্পিটিশন নিয়ে। তো রেজাল্ট প্রকাশের দিন ডিংসি সায়েন্স নিয়ে দারুণ নাম্বার পেয়ে সবাইকে অবাক করে দেয়। মেয়ের এমন ফল দেখে এবার আর আপত্তি করে না ওর মা। শেষ পর্যন্ত ডিংসি সায়েন্স নিয়ে পড়ার অনুমতি পেয়ে যায়। কয়েকদিন ধরে ইউকে স্কুলে না দেখে ডিংসি নিজেই ওর বাড়িতে যায়। অনেকবার ডাকাডাকি করেও কোনো সাড়া পায় না। এতে ও রেগে গিয়ে জানালায় ছোট্ট একটা ঢিল ছুঁড়ে মারে। শব্দ শুনে দরজা খুললেই দেখা যায় জ্বরে কাহিল হয়েই ও দাঁড়িয়ে আছে। বাড়িতেও তখন কেউ ছিল না, তাই ডিংসি রান্নাঘরে গিয়ে নিজের হাতে গরম স্যুপ বানিয়ে ওকে খাওয়ায়। ইউ বুঝতে পারে ডিংসি সত্যি ওর জন্য কতটা ভাবে। অন্যদিকে ডিংসির ডায়েরি ওর মা দেখে ফেলে। সেখানে কারোর প্রতি ডিংসি নিজের অনুভূতির কথা লিখেছিল। আমরা তো জানি যে এটা ডিংসি ইউ এর জন্য লিখেছে, তবে সেটা পড়ে ওর মা অনেক বেশি রেগে যায় আর ডায়েরিটা বাইরে ছুঁড়ে ফেলে। ডিংসি অনেক খুঁজেও সেটা আর খুঁজে পায় না। ঠিক তখনই ইউ সেখানে এসে ওর মন খারাপের কারণ জানতে পারে। ডায়েরি আর না পেয়ে ডিংসি ভেঙে পড়লে ইউ ওকে নিজের বাড়িতে নিয়ে যায়, আর ওর মন ভালো করার জন্য ওকে একটা রোবট টয় দেয়। এটা কিন্তু সেই রোবট টয়টা যেটা ড্রামার শুরুতে ডিংসি ইউকে দিয়েছিল। নেক্সট এক্সামে ডিংসির রেজাল্ট খুব একটা ভালো হয় না, যার কারণে টিচারের কথায় ওকে নিজের সিটটা চেঞ্জ করে নিতে হয়। আর এই কারণে ও তো আর ইউ এর সাথে বসতে পারবে না। ইউ এ বিষয়ে জানতো না, তাই এই বিষয়ে ও ডিংসিকে জিজ্ঞেস করে যে ডিংসি কেন সিট চেঞ্জ করে নিল। তবে ডিংসি ওকে কিছুই বলে না, যেটাতে ইউ এরও বেশ খারাপ লাগে। পরের দিন ইউকে চেঞ্জি নামে সেই মেয়েটার সঙ্গে কথা বলতে দেখে ডিংসি ভুল বুঝে নেয়। মনে করে দুজনের মধ্যে হয়তো অন্যরকম কিছু চলছে। অভিমান নিয়েই ও একা বাড়িতে ফিরে যায়। তবে দুজনের মধ্যে এরকম দূরত্ব সৃষ্টি হতে দেখে শাও এবং সঙের একদমই ভালো লাগছিল না। তাই দুজন মিলে ওদের দুজনকে মিলানো কনসার্টের প্ল্যান করে। অনেক কষ্টে দুজন রাজি করিয়ে ইচ্ছে করে ওই কনসার্টে একা রেখে চলে যায়। তবে হলের ভিতরে ঢোকার আগে ডিংসির পায়ে ব্যথা লাগে। ইউ ওকে বসিয়ে ওর কেয়ার করতে থাকে। তখনই ডিংসি নিজের মনের কথা খুলে বলে যে ওর রেজাল্ট খারাপ হওয়ায় টিচারই ওকে সিট চেঞ্জ করে নিতে বলেছে। এটা শুনে ইউ ওকে বলে, বন্ধুতে হিসাব চলে না, তোমার জন্য যা করেছি সেটা একজন বন্ধুর দায়িত্ব, আর বন্ধুদের মধ্যে কোনো সিক্রেটও থাকতে নেই। এরপর ইউ ডিংসিকে বিদেশ থেকে আনা একটা স্কেচ বুক উপহার দেয়, যেটা অনেক কষ্টে ইউ বিদেশ থেকে চেঞ্জির দ্বারা আনিয়েছে। এবার গিয়ে ডিংসি বুঝতে পারে ওই দিন তাহলে ইউ এটা নিয়েই চেঞ্জির সাথে কথা বলছিল। এরপর ডিংসি শহরের একটি আর্ট প্রতিযোগিতায় অংশ নিতে চাইলেও ডিংসির মা এতে রাজি হয় না। কিন্তু বন্ধুদের সহযোগিতায় ও শেষ পর্যন্ত প্রতিযোগিতায় অংশ নেয়। ইউ পাশে থাকায় সবকিছু আরও বেশি সহজ হয়ে যায়। প্রতিযোগিতায় ভালো ফল করার পরে বন্ধুদের ট্রিট দেয় ডিংসি। এরপর ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার লক্ষ্য নিয়ে আরও মনোযোগ দিয়ে পড়তে শুরু করে। আর সেই পথ চলায় ইউ সবসময় ওর পাশে থাকে। কিছুদিন পরে সবাই মিলে ক্যাম্পিংয়ে যায়। সেখানে হাসি আড্ডার মাঝেই ভবিষ্যতের স্বপ্ন নিয়ে কথা বলে, যে কার কী স্বপ্ন আর কি। একসময় নিরিবিলি পরিবেশে ডিংসি আর ইউ একে অপরের খুব কাছাকাছি চলে এলেও ইউ নিজেকে কন্ট্রোল করে নেয়। এরপর ডিংসির দাদি অসুস্থ হয়ে পড়লে ওর মা বাবা গ্রামে চলে যায়।
রাতে ডিংসি একাই বাড়িতে ছিল। বাড়িতে একা থাকা ডিংসি হঠাৎ শব্দ শুনে লাঠি হাতে প্রস্তুত হয়, মনে করে চোর এসেছে। তাই ও ওই লাঠিটা নিয়ে কোনো দিকে না তাকিয়ে মারতে শুরু করে, কিন্তু পরে বুঝতে পারে এটা আর কেউ নয় বরং ইউ। ডিংসি একা আছে জেনেই ও এক্সট্রা চাবি দিয়ে ওর বাড়িতে খোঁজ নিতে এসেছিল। পরিস্থিতি বুঝে ইউ বলে, আজ রাতে একা থাকবে না, আমার বাসায় চলো। তো ডিংসিও এতে রাজি হয়ে যায় এবং ওর বাসায় চলে আসে। তো একই বাড়িতে থাকতে শুরু করার পর থেকেই ডিংসি আর ইউ এর দিনগুলো ছোট ছোট খুনসুটিতে ভরে ওঠে। কখনো টিভির রিমোট দিয়ে ঝগড়া, আবার কখনো কে আগে ঘুম থেকে উঠবে, এসব নিয়েই চলতে থাকে ওদের মধ্যে নিত্যদিনের লড়াই। তবে এই সময়গুলো ডিংসি ভীষণভাবেই উপভোগ করছিল। ডায়েরি হারিয়ে যাওয়ার পর ইউ ওর জন্য একটি নতুন ওয়েবসাইট তৈরি করে দেয়, আর ডিংসি প্রতিদিনের সব স্মৃতি সেখানেই লিখে রাখে। এক রাতে পড়ার সময় ডিংসি হঠাৎ জিজ্ঞেস করে, তুমি কি মনে করো আমি আমার স্বপ্নের ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবো? ইউ মুচকি এসে উত্তর দেয়, ওখানে না গিয়ে আমি যে ইউনিভার্সিটিতে পড়বো তুমি সেখানেই চলে এসো। কথাটা শুনে ডিংসি চুপচাপ ওর দিকে তাকিয়ে থাকে। ইউনিভার্সিটিতে ভর্তির পরীক্ষা যতই এগিয়ে আসছিল ততই দুজন বুঝতে পারছিল শীঘ্রই হয়তো আলাদা পথে হাঁটতে হবে ওদেরকে। মানে একই ইউনিভার্সিটিতে চান্স পাওয়া খুবই কঠিন। তাই এক রাতে ডিংসি নিজের হাতে একটি ছোট্ট উপহার বানায়। পরদিন পরীক্ষা শুরুর আগে সেটা ইউয়ের হাতে তুলে দিতেই ইউ অনেক বেশি খুশি হয়ে যায়। একসাথে পড়ার সময় ডিংসি মজা করে বলে, ভালোই হবে, ইউনিভার্সিটিতে চলে গেলে আর তোমার কাছে পড়তে হবে না। কথাটা শুনে ইউ একটু রেগে যায়, আর ডিংসি হেসে ফেলতেই ইউ বুঝে যায় যে ডিংসি ইচ্ছে করে ওকে খেপাচ্ছে। এর কিছুদিন পরে ডিংসির দাদি মারা যায়, তাই ওকে গ্রামের বাড়িতে যেতে হয়। সেখানে কং সবসময় ওর পাশে ছিল, আর দূরে থেকেও ইউ নিয়মিত ফোন করে ডিংসির মন ভালো করার চেষ্টা করে। কিন্তু ইউয়ের কণ্ঠ শুনেই ডিংসি বুঝে যায় যে ইউ নিজেই ভীষণ কষ্টে আছে। পরের এক্সামের রেজাল্ট বের হলে ডিংসি অনেক ভালো রেজাল্ট করে, তাই টিচারের অনুমতি নিয়ে আবারও ইউ ডিংসির ডেস্কমেট হওয়ার ব্যবস্থা করে। এরপর সবাই ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু ফাইনাল পরীক্ষায় ডিংসি তেমন ভালো রেজাল্ট করতে পারে না। পরীক্ষার হলেই ওর চোখে পানি চলে আসে, কারণ তখনই ও বুঝে যায় হয়তো ইউয়ের সঙ্গে একই ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্নটা ওর পূরণ হবে না। পরীক্ষা শেষে মন খারাপ নিয়ে শাওয়ের সঙ্গে কিছু ড্রিঙ্ক খেতে যায়। ভবিষ্যতে সবাই আলাদা হয়ে যাবে, এই ভাবনায় দুজনেই কেঁদে ফেলে। তো ওরা ড্রিঙ্ক করে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায় এবং নেশার ঘোরে নাচতে শুরু করে। ডিংসির অবস্থা বেশি খারাপ হওয়ায় ইউ এসে ওকে বাড়িতে নিয়ে যায়। অন্যদিকে সংও শাওকে নিয়ে আসে। নেশার ঘোরে শাও হঠাৎ বলে ফেলে, আমি তোমাকে লাইক করি। আর ডিংসিও মাঝ রাস্তায় দুষ্টুমি শুরু করলে ইউ ওকে কাঁধে তুলে বাড়ি পৌঁছে দেয়। রেজাল্ট প্রকাশের দিন ডিংসির নম্বর খুব একটা ভালো আসে না। এতেও ভেঙে পড়লেও শেষ পর্যন্ত একটি বড় সিদ্ধান্ত নেয়। আরও 1 বছর পরে আবারও নতুন করে পরীক্ষা দেবে, যেন ইউএর ইউনিভার্সিটিতেই ভর্তি হতে পারে। যদিও ওর মা বাবা কেউই এই সিদ্ধান্তে রাজি হয় না। এদিকে এই শহরে ইউয়ের বাবা মা কিছু একটা সমস্যায় জড়িয়ে পড়েছে, যার কারণে ওরা এই শহর ছেড়ে খুব তাড়াতাড়ি চলে যাবে। যাওয়ার আগে শেষবারের মতো ডিংসির সঙ্গে ইউ দেখা করতে আসে। খবরটা শুনে ডিংসি খুবই কষ্ট পেলেও দৃঢ় গলায় বলে, আর 1 বছর পরে আমি তোমার ইউনিভার্সিটিতেই ভর্তি হব। আমি সিদ্ধান্ত নিয়েছি যে নতুন করে এক্সাম দেব। বিদায়ের আগে ইউ ওকে একটি ছোট্ট টয় দিয়ে যায়। ডিংসি সেই টয়ের নাম রাখে এপ্রিল। এরপর ইউ শহরে চলে যায়, আর ডিংসি নতুন উদ্যমে নিজের পড়াশোনায় মন দেয়। এমনই একদিন কংয়ের সঙ্গে বসে কথা বলছিল ডিংসি, ঠিক তখনই সেখানে ইউ আসে। কিন্তু কংকে ডিংসির সাথে এভাবে কথা বলতে দেখেও ভুল বুঝে নেয় আর সেখান থেকে চলে যায়। অথচ ও জানতই না ডিংসি আসলে কংয়ের সঙ্গে ওকে নিয়েই কথা বলছিল। সেদিন রাতে অবশ্য ইউকে ডিংসির বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবুও কেউ কারোর সঙ্গে দেখা করে না। সময় এভাবেই এগিয়ে যায়। দুজনের যোগাযোগও এভাবেই কমে আসে, খুব কমই মেসেজ হয় ওদের মধ্যে। তো ইউ তো ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, যেখানে প্রফেসর সবসময় ওকে অনেক ভালো চোখে দেখে, কারণ ইউ অনেক বেশি ব্রিলিয়ান্ট একজন ছাত্র। তবে এটা আবার জ্যাংফাই নামে একটা ছেলের একদমই সহ্য হয় না। আসলে জ্যাংফাই ছিল ওর কম্পিটিটর। একসময় সরকারি ছুটিতে ডিংসি ঠিক করে
কোনো খবর না দিয়ে ইউকে গিয়ে সারপ্রাইজ দেবে। তাই সোজা ইউএর ইউনিভার্সিটিতে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়েই দেখে ইউ অন্য একটি মেয়ের হাত ধরে কোথাও যাচ্ছে। তো এই দৃশ্যটা দেখে ডিংসির মন ভেঙে যায়। যদিও সত্যিটা ছিল একেবারেই অন্যরকম। মূলত ইউএর বাবার পুরনো কেলেঙ্কারি নিয়ে একজন স্টুডেন্ট অপমানজনক কথা বলায় ইউএর সাথে তার মারামারি লেগে গিয়েছিল। মেয়েটি তখন ওদেরকে থামাতে যায় কিন্তু নিজেই আঘাত পেয়ে যায়। তাই ইউ ওকে চিকিৎসার জন্য মেডিকেল স্টোরে নিয়ে যাচ্ছিল। কিন্তু পুরো ঘটনাটা না জেনেই ডিংসি ভুল বোঝে এবং ইউএর সঙ্গে সেখান থেকে কথা না বলেই চলে যায় আর যোগাযোগও বন্ধ করে দেয়। অন্যদিকে পড়াশোনা আর নিজের জীবনে নানা ঝামেলায় ব্যস্ত হয়ে পড়ায় ইউও আর ডিংসির খোঁজ নেওয়ার সুযোগ পায় না। দেখতে দেখতে কেটে যায় পুরো একটা বছর। আর ঠিক সেখান থেকেই গল্পটা আবারও প্রথম দৃশ্যে ফিরে আসে, মানে বর্তমানে ফিরে আসে। এই এক বছরে ডিংসি ভালো করে পড়াশোনা করে ইউএর ইউনিভার্সিটিতেই ভর্তি হয়েছে। কিন্তু ডিংসি যে শুধু ওর জন্যই এত দূর এসেছে সেটা জানার পরও ইউ ইচ্ছে করে ওকে দূরে ঠেলে দেয়। কারণ আগের মতো নিশ্চিন্ত জীবন আর ওর নেই। বাবার অসুস্থতার কারণে পড়াশোনার পাশাপাশি ওকে পার্ট টাইম জবও করতে হয়। তাই ইউ মনে করে ওর সঙ্গে থাকলে ডিংসিও কষ্টই পাবে। যে বাবাকে হসপিটালে দেখতে যায়, সেখানে আমরা দেখতে পাই যে ওর বাবা সত্যিই বেশ অসুস্থই ছিল। তো রুমে ফিরে ডিংসির দেওয়া সেই রোবট টয়টা হাতে নিয়ে হঠাৎ ভেতরে লুকানো একটি কাগজ খুঁজে পায়। সেখানে একটি পাসওয়ার্ড লেখা ছিল। সেটা দিয়ে লগ ইন করতে খুলে যায় সেই ওয়েবসাইট, যেটা একসময় ইউ ডিংসির জন্যই তৈরি করে দিয়েছিল, যেহেতু ডিংসির ডায়েরিটা হারিয়ে গিয়েছিল। সেখানে বছরের পর বছর ধরে জমে থাকা ডিংসির সমস্ত অনুভূতি, স্মৃতি আর ভালোবাসার কথা পড়তে পড়তে ইউয়ের চোখ ভিজে ওঠে। পরদিন ডিংসি ইউনিভার্সিটির অ্যানিমেশন ক্লাবে যোগ দেয়। তবে প্রথম দিন ছেলেদের হস্টেলের সামনে দাঁড়িয়ে ইউকে চিৎকার করে ডাকায় পুরো ক্যাম্পাসেই ও বেশ পরিচিতি হয়ে গিয়েছিল, মানে ওকে নিয়েই সবাই গসিপ করছিল। তাই রাতে সহপাঠীরা ওকে একসাথে ডিনারের জন্য ইনভাইট জানায়। রেস্টুরেন্টে গিয়েই সবাই জানতে পারে ইউ সেখানে ওয়েটার হিসেবে কাজ করে। এখানে জ্যাং ফাই ছিল, যে কিনা ইউকে একদমই সহ্য করতে পারতো না। তাই ইউকে অপমান করার জন্য ওয়েটার বলে ডাক দেয়। তবে ওর ডাকার আগেই সেখানে ইউ এসে হাজির হয় আর নিজের পার্ট টাইম জবের বিষয়ে হেসে হেসে সবাইকে বলে, যার ফলে ও আর ইউকে অপমান করতে পারে না। তবে ইউকে এভাবে কাজ করতে দেখে ডিংসি ভীষণ অবাক হয়ে যায়। সবাই চলে যাওয়ার পরে ডিংসি ইউয়ের সঙ্গে কথা বলতে যায় এবং ওকে একটা ড্রিঙ্ক অফার করে। তবে ইউ ওকে ইগনোর করে আর সেই ড্রিঙ্কটা ডাস্টবিনে ফেলে দিয়ে বলে, আমার পেছনে ঘুরে নিজের সময় নষ্ট করো না, আমার কারো দয়ার প্রয়োজন নেই। কথাগুলো শুনে ডিংসি ভীষণ কষ্ট পায়। ডিংসি সেখান থেকে চলে গেলে আমরা দেখতে পাই সাথে সাথেই ডাস্টবিন থেকে ইউ সেই ড্রিঙ্কটা নিয়ে নেয়। এ থেকে আমরা বুঝতে পারি যতই উপর থেকে ডিংসিকে ইগনোর করুক না কেন, মনে মনে ডিংসির প্রতি ওর এখনও সফট কর্নার রয়েছে। এদিকে শাও ফোন করে জানায় সং ওর সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে চলে গেছে। দুই বান্ধবী অনেকক্ষণ এই বিষয় নিয়ে কথা বলে। দুজনেই নিজেদের লাভ লাইফ নিয়ে ভীষণই আপসেট ছিল। অন্যদিকে মন খারাপ করে সং এসে ইউর কাছে থাকে আর ইউকে বলে, ডিংসি তোমার জন্য অনেক কিছু করেছে, ওকে ছেড়ে বিদেশে চলে যেও না। কিন্তু ইউ নিজের সিদ্ধান্ত থেকে একটুও সরে না। পরদিন ডিংসি আবারও ইউয়ের সামনে গিয়ে দাঁড়ায়। তখন ইউ বলে, আমার বর্তমান অবস্থায় কোনো সম্পর্কে আমি জড়াতে চাই না, আর এটা সম্ভবও নয়। ডিংসি দৃঢ় কণ্ঠে উত্তর দেয়, আমরা দুজন দুজনকে ভালোবাসি, তবুও যদি তুমি দূরে থাকতে চাও আমি হাল ছাড়বো না। তো ইউ যেহেতু বিদেশ চলে যাবে এটা জানতে পেরে ডিংসিও নিজের কাজে লেগে যায়, মানে ইউয়ের সঙ্গে বিদেশ যাওয়ার লক্ষ্যেই ইউনিভার্সিটির সায়েন্টিফিক রিসার্চ ডিপার্টমেন্টে আবেদন করবে বলে ভাবে। তাই আবারও নতুন করে ও কঠোর পড়াশোনা শুরু করে দেয়। প্রতিদিন পড়তে পড়তে ও ইউয়ের ক্যাফেতেই চলে যায়। তো ওকে এভাবে পড়াশোনা করতে দেখে ইউ ওকে নিয়েই নিজের শিফট শেষ করে একসঙ্গে হোস্টেলের পথে ফিরতে থাকে। তো হাঁটার সময় ডিংসি মাটিতে পড়ে থাকা ইউয়ের ছায়ার হাত ধরার চেষ্টা করতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যেতে নেয়। তবে পড়ে যাওয়ার আগে ইউ ওকে ধরে ফেলে। ডিংসিকে এত পরিশ্রম করতে দেখে ইউ গোপনে কিছু নোটস তৈরি করে এক বন্ধুর মাধ্যমে ওর কাছে পাঠিয়ে দেয়। যদিও ডিংসি বুঝে গিয়েছিল নোটগুলো আসলে ইউয়েরই লেখা।
কিছুদিন পরে অ্যাডমিশন পরীক্ষা হলে ডিংসি পাশ করে যায়। তবুও ইউ ওকে বলে, রিসার্চ টিমে যেতে চাইলে তোমাকে আরও অনেক পরিশ্রম করতে হবে। কথাটা শুনে ডিংসি পিছিয়ে যায় না, কারণ ওর একটাই লক্ষ্য, সেটা হলো ইউ এর পাশে থাকা। এরপর থেকে ডিংসি নিয়মিত রিসার্চ ল্যাবে যেতে শুরু করে। বিষয়টা দেখে প্রফেসরও বুঝতে পারে এর আসল উদ্দেশ্য কী। তাই ডিংসির দক্ষতা যাচাই করতে প্রফেসর ওকে একটি কঠিন প্রজেক্ট সমাধান করতে দেয়। ডিংসি অনেক চেষ্টা করেও যখন সেটা পারে না, তখন ইউ চুপচাপ এগিয়ে এসে ওকে সাহায্য করে। রাতের বেলা ইউ ল্যাব থেকে বেরিয়ে যাওয়ার পর হঠাৎ পুরো বিল্ডিংয়ে বিদ্যুৎ চলে যায়। ডিংসি যে অন্ধকারকে ভয় পায় সেটা ইউ জানে, তাই ও দৌড়ে আবারও ল্যাবে ফিরে আসে। ভেতরে ঢুকে চারদিকে ডিংসিকে খুঁজতে থাকে। ঠিক তখনই পেছন থেকে ডিংসি ওকে ধাপ্পা দিয়ে চমকে দেয়। ভারসাম্য হারিয়ে ইউ সোজা ডিংসির উপরেই পড়ে যায়। ইউ কিছু বলতে চাইলে ডিংসি মুচকি হেসে ওকে আর কিছু বলার সুযোগ দেয় না। পরদিন ডিংসি চুপি চুপি ইউ এর ডেস্কে একটি চকলেট বক্স রেখে আসে, যেটা দেখে জ্যাং বলে, যার জন্য এত কিছু করছো সে কিন্তু তোমার জন্য কিছুই করবে না, তাই ফাও ফাও সময় নষ্ট করো না। কথাটা শুনে ডিংসির মন খারাপ হলেও ও মুখে কিছু প্রকাশ করে না। কিছুক্ষণ পর ইউ ডেস্কে এসে বক্সটা দেখেই বুঝে যায় এটা ডিংসি দিয়েছে। ঠিক তখনই ক্লাসের একটি মেয়ে ল্যাপটপ ঠিক করাতে এসে বক্স থেকে একটি চকলেট তুলে নেয়। সেটা দেখে ইউ তাড়াতাড়ি বলে ওঠে ওটা নিও না, কিন্তু মেয়েটি রেগে গিয়ে পুরো চকলেটের বক্সটাই নিয়ে চলে যায়। পরে সেই বক্সটা মেয়েটির হাতে দেখে ডিংসি জিজ্ঞেস করে, এটা তুমি কোথায় পেলে? মেয়েটি উত্তর দেয়, ইউ এটা আমাকে দিয়েছে। এই কথা শুনে ডিংসির মনটা ভেঙে যায়। সঙ্গে সঙ্গে ইউ এর কাছে গিয়ে প্রশ্ন করে, তুমি আমার দেওয়া চকলেট অন্য কাউকে কিভাবে দিয়ে দিতে পারলে? ইউ অনেক বুঝিয়ে বলার চেষ্টা করে যে আসলে ঘটনাটা মোটেও তেমন না। চকলেটের ব্যাপারে ইউ যতই বোঝানোর চেষ্টা করুক না কেন, ডিংসি কিছুতেই বিশ্বাস করতে চায় না, আর রেগে বলে, তোমাকে ভালোবেসে আমি ভুল করেছি। এবার বুঝে গেছি আমার কি করা উচিত। আজ থেকে তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্কই নেই, তোমার সাথে কখনো কথাও বলবো না। এই কথা বলেই ডিংসি সেখান থেকে চলে যায়। আমরা জানতে পারি কং এখন রেড হর্স নামে একটি কোম্পানিতে জব করে। পরের সিনে দেখা যায় অনেক দিন পরে কং ডিংসির সঙ্গে দেখা করতে এসে বুঝতে পারে ওর মন একদমই ভালো নেই। তাই ডিংসিকে নিয়ে ও একটি ফটো এক্সিবিশনে যায় এবং বলে, সব সময় অন্যদের কথা ভেবো না, এবার নিজের স্বপ্ন আর নিজের কথাও ভাবো। পরের দিনই ডিংসি গিয়ে রিসার্চ ডিপার্টমেন্ট ছেড়ে দিয়ে ড্রয়িং কম্পিটিশনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। ও চিফ এডিটরের সঙ্গে দেখা করে নিজের আঁকা কিছু ছবি দেখায়। ছবিগুলো দেখে এডিটরের এতই পছন্দ হয় যে তিনি সাথে সাথেই ডিংসির সঙ্গে একটা এগ্রিমেন্টে সাইন করে। এদিকে শাও সঙের খোঁজে ইউ এর কাছে চলে আসে। ইউ ওকে মিথ্যা বলে দেয় যে সং কোথায় আছে আমি তা জানি না। তো এরপর রেস্টুরেন্ট থেকে বের হয়ে যখন ইউ যাচ্ছিল, তখন সেই একই রাস্তা দিয়ে ডিংসিও যাচ্ছিল। তবে ডিংসি এখানে ওর দিকে তেমন একটা খেয়ালই করে না, মানে ওকে ইগনোর করে চলে যায়, যেটা দেখে ইউ তো বেশ অবাক হয়ে যায়, সাথে ওর বেশ কষ্টও লাগে। পরের দিন কং সবাইকে ডিনারের জন্য ইনভাইট দেয়, সেখানে ইউও ছিল। কিন্তু কং ডিংসির জন্য খাবার বেছে দিতে আর দুজনকে হাসি খুশি মুখে গল্প করতে দেখে ইউ এর ভীষণ জেলাসি ফিল হয়। রাগেও বাইরে বেরিয়ে যায়। তখন কং সেখানে এসে বলে, ডিংসি জীবন থেকে সরে যাও। ইউ জবাব দেয়, ডিংসি শুধু আমার। তখনই ডিংসি সেখানে চলে আসে আর দুজনকে এভাবে লড়াই করতে দেখে ও পাতা না দিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। তবে ইউ ওকে থামিয়ে বলে, আমি ভুল করেছি, এবার আমাকে ক্ষমা করে দাও। কিন্তু ডিংসি কোনো উত্তর না দিয়েই চলে যায়। পরের দিন শাও একটি বুক স্টোরে যায়, তবে সেখানে যেতেই সঙের সাথেও দেখা হয়ে যায়। সং ওকে দেখা মাত্রই সেখান থেকে পালিয়ে যায়। এরপর শাও ডিংসিকে ফোন করে জানায়, ইউ আমাদের কাছে মিথ্যে বলেছে, সং তো এখানেই আছে, তবে ও আমাকে বলল যে ও নাকি জানেই না যে সং কোথায় আছে। তাই ওরা দুজনে মিলে ইউকে ফলো করতে শুরু করে। তবুও শেষ পর্যন্ত ওরা ইউকে ফলো করতে করতে সং যেখানে থাকে সেখানে পৌঁছে যায়। সংকে দেখেই শাও তো রাগে ওকে মারতে শুরু করে। ডিংসি আর ইউ ওকে থামাতে গেলে শাও ওদের ঘর থেকে বের করে দেয়। পরে সং শান্ত গলায় বলে, তুমি চলে যাও। শাও এতে কিছু না বলেই বেরিয়ে যায়। তবে তখন সং নিজের ভুল বুঝতে পারে এবং আবারও শাওকে খুঁজতে বাইরে বেরিয়ে আসে।
বাইরে বেরিয়েও দেখতে পায় একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। এতেও ভয় পেয়ে যায় যে শাওয়ের কিছু হয়ে গেল না তো। তবে কাছে গিয়ে বুঝতে পারে এটা শাও নয়। ঠিক তখনই শাও সেখানে পৌঁছালে সং আর নিজেকে সামলাতে না পেরে ওকে জড়িয়ে ধরে। দৃশ্যটা দেখে ইউ মনে মনে ভাবে, ডিংসি যদি কোনো দিন আমার থেকে দূরে চলে যায় তাহলে আমি কিভাবে বাঁচব। এরপর ইউ ল্যাবে কাজ করতে আসে। তখন প্রফেসর এসে জানায় হংওয়ান নামের একটি বড় কোম্পানি তাদের সাথে কাজ করতে যাচ্ছে। ইউ তখন বলে, এত বড় একটি কোম্পানি আমাদের সাথে কেন কাজ করতে চাইছে? তার মানে তাদের কোনো উদ্দেশ্য রয়েছে। তারা নিশ্চয়ই আমার বানানো রোবটগুলো কিনে নিতে চায়। এদিকে কংকে ওর কোম্পানির বস বলে, হংওয়ান কোম্পানি খুবই ভালো একটি কোম্পানি, আর এদের ইনফরমেশন যদি আমরা কোনোভাবে হ্যাক করতে পারি তাহলে আমাদের কোম্পানি খুব লাভ হবে। আর আমি জানতে পেরেছি ইউকে হংওয়ান কোম্পানি থেকে অফার করেছে, তাই তুমি ইউ এর সাথে ডিল করো যাতে ওদের ইনফরমেশন হ্যাক করতে রাজি হয়ও। এটা বলেই কংয়ের বস ওকে একটি ফাইল দেয় যার মধ্যে সেই ব্যক্তির ইনফরমেশন ছিল যে কিনা ইউ এর বাবাকে মিথ্যা অভিযোগে ফাঁসিয়েছিল। তোমাদের মনে আছে তো, ইউ এর বাবার কোম্পানির একটি স্ক্যান্ডালের কারণে ওদেরকে শহর ছাড়তে হয়েছিল। এবার যে ইউ এর বাবাকে ফাঁসিয়েছিল তার সমস্ত ইনফরমেশন এই ফাইলে ছিল। তো বসের কথা মতো কং ইউ এর সঙ্গে দেখা করে আর বলে, তুমি তো হংওয়ান কোম্পানি থেকে কাজের অফার পেয়েছো, তাই আমাদের কোম্পানির হয়ে ওদের কোম্পানির ইনফরমেশনগুলো হ্যাক করে দাও। আর এর জন্য আমি তোমাকে তোমার বাবার বিরুদ্ধে যে অভিযোগ করেছে তার সমস্ত প্রমাণ দিয়ে দেব। কিন্তু ইউ এতে রাজি হয় না। সবাই একটি প্রতিযোগিতার জন্য অন্য শহরে যায়। ইউ সেখানে অতিথি হিসেবে যোগ দেয় আর খবর পেয়ে কংও চলে আসে। বাসে যাওয়ার সময় চকলেট নেওয়া সেই মেয়েটি আবারও ইউ এর সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু এবার ডিংসি কোনো প্রতিক্রিয়াই দেখায় না, এমন ভাব করে যেন এতে ওর কোনো যাই আসে না। এরপর ওরা গন্তব্যে পৌঁছে কং সারাক্ষণ ডিংসির কেয়ার করতে শুরু করে। সেটা দেখে ইউ অনেক বেশি জেলাস ফিল করে। লিফটে ওঠার সময় ও ডিংসিকে থামিয়ে বলে, কাল আমার সঙ্গে একটা ডেটে চলো। ডিংসি সরাসরি এতে না করে দেয়। তখন ইউ অনুরোধ করে, আমি আর কখনো তোমাকে কষ্ট দেব না, প্লিজ আমাকে একবার সুযোগ দাও। তবুও ডিংসি রাজি হয় না। তবে ইউ হাল ছাড়ার পাত্র নয়। ও নিজের রুমমেটদের সঙ্গে একটা প্ল্যান করে পরদিন কৌশলে ডিংসিকে একটি পার্কে নিয়ে যায়। পরে দেখা যায় সেটা আসলে শিশুদের পার্ক ছিল। বাধ্য হয়ে দুজনকেই বাচ্চাদের মতো নানা গেম খেলতে হয়। খেলতে খেলতেই ডিংসির সব রাগ অভিমান ধীরে ধীরে গলে যায়। রাতে ফেরার পথে বৃষ্টি নামলে দুজন পাশাপাশি দাঁড়িয়েছিল। সেই মুহূর্তে ইমোশনাল হয়ে ইউ ডিংসিকে কিস করে। ঘটনাটা এতই হঠাৎ ঘটেছে যে ডিংসি তো ভয় পেয়ে যায় এবং দৌড়ে হোটেলে ফিরে যায়। সেদিন রাতেই ডিংসি কংয়ের সঙ্গে কথা বলে। ইউ ইচ্ছে করেই এসে ওদের পাশে বসে। কং তখন ডিংসিকে বলে, কাল আমার সঙ্গে চলো, একজন প্রডিউসার তোমার কমিক বুক নিয়ে কাজ করতে আগ্রহী। পরের দিন ওদের কম্পিটিশন ছিল। তবে সেই মেয়েটি যে ইউকে পছন্দ করত ইচ্ছে করে ডিংসিকে একটি চেঞ্জিং রুমে আটকে রেখে চলে যায়। ডিংসিকে খুঁজে না পেয়ে ওর এক বান্ধবী ইউকে জানায়, ডিংসিকে কোথাও খুঁজে পাচ্ছি না। খবর পেয়ে ইউ দ্রুত এক্সিবিশন হলে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরে চেঞ্জিং রুম থেকে ডিংসিকে উদ্ধার করে। এরপর ওকে নিয়ে নিজের রোবট এক্সিবিশন দেখাতে নিয়ে যায়, কিন্তু ভেতরে ঢুকতেই সিকিউরিটির হাতে ধরা পড়ে যায়। ঠিক তখনই সেখানে কং এসে বিষয়টা সামলে নেয়। সবশেষে কং ডিংসিকে হোটেলে পৌঁছে দিয়ে পরের দিন প্রডিউসারের সঙ্গে দেখা করার কথা মনে করিয়ে দেয়। তবে ইউ ইচ্ছে করে ওদের কথার মাঝে এসে পড়ে। পরিস্থিতি অস্বস্তিকর হয়ে উঠতে দেখেই ডিংসি সেখান থেকে সরে যায়। পরদিন সকালেই একদিকে ইউ অন্যদিকে কং দুজনেই ডিংসির পিছনে পড়ে যায় এবং ডিংসিকে নিয়ে টানাটানি শুরু করে দেয়। তবে ডিংসি ওদের কাউকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলা কংয়ের সঙ্গে সেই প্রডিউসারের সাথে দেখা করতে গেলে কং ডিংসিকে একটা সুন্দর নেকলেস উপহার দেয়। ডিংসি সেটা নিতে চায় না, কারণ এটা অনেক বেশি দামি। তবে কং এক প্রকার জোর করে ওকে নেকলেসটা দিয়ে দেয় এবং ওর গলায় পরিয়ে দেয়। এরপর প্রডিউসারের সঙ্গে দেখা হলে ডিংসির কাছে এগ্রিমেন্টের শর্তগুলো একদমই পছন্দ হয় না, তাই ও সাইন করতে চায় না। কিন্তু প্রডিউসার ওকে চাপ দিতে থাকে। ঠিক তখনই ইউ এসে ডিংসিকে সেখান থেকে নিয়ে আসে। বাইরে এসে ইউ বলে, আমি সবসময় তোমাকে রক্ষা করব, তোমার কোনো ক্ষতি হতে দেব না। কথাটা শুনে ডিংসি ইমোশনাল হয়ে ওকে জড়িয়ে ধরে।
আর বলে প্লিজ সারা জীবন আমার পাশেই থেকো। সেই মুহূর্ত থেকেই দুজনের সম্পর্ক নতুন এক অধ্যায়ে পা রাখে। পরদিন ইউনিভার্সিটিতে ফেরার পথে বাসে ডিংসি ইউয়ের পাশেই বসে। সেটা দেখে লি নামের সেই মেয়েটি যে ইউকে পছন্দ করে অনেক বেশি রেগে যায় এবং ডিংসিকে বিরক্ত করতে চাইলে ইউ ওকে বাধা দেয়। কিছুক্ষণ পরে ডিংসি ইউর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। দৃশ্যটা দেখে বাসের সবাই মুচকি হেসে ওদের জন্য খুশি হয়। ডিংসি জানতে পারে ইউনিভার্সিটির একটি প্রজেক্টে জটিলতা হওয়ার কারণে বড় অঙ্কের টাকা ক্ষতিপূরণ দিতে হবে। খবরটা শুনে ইউ নিজের প্রফেসরের সাহায্যে একটা নামী কোম্পানির কাছে নিজের রোবটের মডেল বিক্রি করার ব্যবস্থা করে, যাতে সেই টাকা দিয়ে ডিংসিকে সাহায্য করতে পারে। কিন্তু ওর আগেই কং সব টাকা পরিশোধ করে দেয়। বিষয়টা জানতে পেরে ডিংসি কংয়ের সঙ্গে দেখা করতে যায়। সেখানে গিয়ে দেখে কং নেশাগ্রস্ত অবস্থায় বসে আছে, মানে ড্রিঙ্ক করে বসে আছে। ডিংসি ওকে বাড়ি পৌঁছে দিতে গেলে কং ইমোশনাল হয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ডিংসি শান্তভাবে উত্তর দেয়, আমি শুধু ইউকে ভালোবাসি। নিজের ভুল বুঝতে পেরে কং ওর কাছে ক্ষমা চেয়ে নেয়। তবে ডিংসি এতটাই আপসেট হয়ে গিয়েছিল যে ও দৌড়ে সোজা ইউ এর বাড়িতে চলে যায়। ইউ দরজা খুলতেই ও কোনো কথা না বলে ইউকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ইউও তখন ওকে আগলে রাখে। পরদিন ইউ কংয়ের দেওয়া পুরো টাকাটাই ফিরিয়ে দিয়ে বলে, ডিংসির জীবন থেকে দূরে থাকো, তোমার সাহায্যের কোনো দরকার নেই ডিংসির। রাতে ডিংসি ইউয়ের বাড়িতে এসে সেই টাকাও ফিরিয়ে দেয়, কারণ যে বিতর্কে ও জড়িয়েছিল সেটার সমাধান হয়ে যাওয়ায় কোম্পানি ওকে প্রাপ্য টাকা দিয়ে দিয়েছে। এতে দুজনেই একটু স্বস্তি পায়। এরপর ছুটিতে ডিংসি আর ইউ ডিংসির বাড়িতে যায়। রাতে খাবারের সময় ডিংসির মা জিজ্ঞেস করে, ইউনিভার্সিটিতে কি কাউকে ডেট করছো? ডিংসি হেসে বলে, আমি এখন বড় হয়েছি, চাইলেই ডেট করতেই পারি। এই কথা নিয়ে মা মেয়ের মধ্যে আবারও তর্ক শুরু হলে শেষে বাবা এসে পরিস্থিতি সামাল দেয়। রাতে দুজনে রান্নাঘর গুছোতে গিয়ে আলোচনা করে কিভাবে ডিংসির মাকে ওদের সম্পর্কের কথা জানানো যায়। ঠিক তখনই ডিংসির ছোট ভাই হঠাৎ ইউকে ব্রাদার ইন ল বলে ডাকতে শুরু করে। এতে দুজনেই তো অবাক হয়ে যায়। ডিংসির ভাই আসলে ভীষণ চালাক, তাই ওর কাছ থেকে ওরা নিজেদের সম্পর্কটা লুকিয়ে রাখতে পারে না। পরে ডিংসি ইউয়ের বাড়ি গুছাতে গেলে দুজনে একটু কাছাকাছি চলে আসে। ঠিক সেই সময় ডিংসির মা এসে পড়ায় ওরা ভড়কে যায়। মায়ের সন্দেহ আরও বেড়ে গেলে তিনি কৌশলে ডিংসির ভাইয়ের কাছ থেকে পুরো সত্যিটা জেনে নেয়। ডিংসির বাবা অবশ্য শুনে খুব খুশি হয়। পরের দিন ব্রেকফাস্ট টেবিলে মায়ের মুখ গম্ভীর দেখে ডিংসি আর ইউ তো ভয়ে ছিল। এমন সময় ডিংসির ভাই আবারও এসে ব্রাদার ইন ল বলে ডাকতেই দুজনের মুখ শুকিয়ে যায়। কিন্তু তখনই ওর মা হেসে বলে, আমি যদি আগেই জানতাম তোমরা একে অপরকে ভালোবাসো তাহলে আমার থেকে বেশি খুশি আর কেউই হতো না। তো দেখতে দেখতে ছুটি শেষ হয়ে গেলে ইউকে বাস স্ট্যান্ড পর্যন্ত এগিয়ে দিতে যায় ডিংসি। বিদায়ের মুহূর্তে দুজনেই খুবই মন খারাপ করে। ইউনিভার্সিটিতে ফিরে বন্ধুরা ডিংসিকে বলে, ইউ এখনও তোমাকে ছোট্ট বাচ্চার মতোই ট্রিট করে, তোমাদের দেখে প্রেমিক প্রেমিকা মনে হয় না। কথাটা শুনে ডিংসি নিজেই একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করে এবং ওকে কিস করতে যায়, কিন্তু ইউ বুঝতে না পেরে ওর ঠোঁটের সামনে বই এনে রেখে দেয়। পরে ডিংসি ওকে জড়িয়ে ধরতে চাইলে ইউ উল্টো ওর জন্য কফি এনে ওর হাতে ধরিয়ে দেয়। এতে ডিংসি বেশ বিরক্ত হয়ে যায়। ডিংসির বান্ধবীরা ওকে আপসেট দেখে ওকে বিভিন্ন আইডিয়া দেয় এবং পরের দিন ইউনিভার্সিটিতে ওকে অনেক সাজিয়ে গুজিয়ে পাঠায়। সবাই তাকিয়ে থাকলেও ইউ তেমন কোনো রিয়াকশনই দেখায় না, যেটাতে ডিংসি তো প্রচণ্ড মন খারাপ করে। এতেও বুঝতে পারে ডিংসি আসলে কি চাইছিল, তাই ও ডিংসির সঙ্গে সুন্দর কিছু সময় কাটায়। আর ওরা দুজন যখন ঘুরতে বের হয় তখন ডিংসির ফিরতে অনেক লেট হয়ে যায়। ওর হোস্টেলের গেট বন্ধ হয়ে যায়, তাই ইউ ডিংসিকে ওর বাসায় নিয়ে আসে। তখন ডিংসি ইউয়ের টেবিলে হোয়াংওয়ান কোম্পানির সেই কন্ট্রাক্ট পেপারটা দেখতে পায় আর ইউকে বলে, তুমি আমার জন্য এই কোম্পানির সাথে কাজ করতে রাজি হয়েছো তাই না? ইউ তখন ওকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে, আমি এটা আমাদের ফিউচারের জন্যই করেছি, তুমি শুধু শুধু নিজেকে দোষী ভাবছো। এরপর ইউ বলে, আচ্ছা তোমার জন্য যদি এটা করেও থাকি তাতে সমস্যা কোথায়? তুমি তো আমার গার্লফ্রেন্ড, তোমাকে প্রোটেক্ট করার দায়িত্ব তো আমারই। এটা শুনে ডিংসি খুবই খুশি হয়। রাতে ইউ ডিংসিকে খাটে ঘুমাতে দিয়ে নিজে নিচে শুয়ে পড়ে। তবে নিচে ওর কিছুতেই ঘুম আসছিল না। ডিংসি ওকে বলে, তুমি চাইলে আমার সাথে ঘুমাতে পারো।
এটা শুনে ইউ তো অনেক ঘাবড়ে যায়। ডিংসি বলে, আরে ভয় পাওয়ার কিছুই নেই, উল্টাপাল্টা কিছু করার জন্য আমি ডাকছি না। এরপর ইউ এসে ডিংসির পাশেই শুয়ে পড়ে। ডিংসির পাশে শোয়ার পরই ওর হার্টবিট খুবই বেড়ে যায়। ডিংসি তখন ওর বুকে হাত বুলিয়ে দিতে থাকে। পরের দিন সকালে টিভিতে বলা হয় ইউ হুয়াংওয়ান কোম্পানির তথ্য লিক করেছে, আর এর জন্য ইউকে পুলিশ ধরে নিয়ে যায়। ইউ পুলিশকে বলে, রেড হর্স কোম্পানি আমাকে প্রপোজাল দিয়েছিল হংওয়ান কোম্পানির তথ্য হ্যাক করার জন্য, কিন্তু আমি তো ওদেরকে মানা করে দিয়েছি। এরপর ডিংসি আসে কংয়ের কাছে হেল্প চাইতে। তখন ডিংসি কংয়ের টেবিলে জ্যাংয়ের সাথে রেড হর্সের করা একটা কন্ট্রাক্ট পেপার দেখতে পায়, যেটা দেখে ডিংসি বুঝতে পারে যে কংই ইউকে ফাঁসিয়েছে। তো এরপর ডিংসি প্রফেসরের সঙ্গে একজন বড় লয়ারের কাছে আসে এবং তার সাহায্যে ইউয়ের জামিন করায়। ভার্সিটিতে ডিংসি জ্যাংফাইয়ের সাথে হংওয়ান কোম্পানির এক লোককে কথা বলতে দেখে, যেটা দেখে ও বুঝতে পারে জ্যাংফাই এসব কিছুর পেছনে রয়েছে, ইউ নয়। এরপর ডিংসি ইউয়ের সঙ্গে দেখা করার জন্য চলে আসে। এসেও ইউকে জড়িয়ে ধরে। ইউ তখন ডিংসিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। ডিংসি তখন ওকে সান্ত্বনা দিয়ে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি চিন্তা করো না, সব পরিস্থিতিতে আমি তোমার পাশে থাকবো। এরপরও ইউকে বলে, আমার মনে হয় জ্যাংফাই তোমাকে ফাঁসিয়েছে, কারণ ওকে আমি হংওয়ান কোম্পানির এক লোকের সাথে কথা বলতে দেখেছি, আর ওর সাথে রেড হর্স কোম্পানিরও কন্ট্রাক্ট রয়েছে। ইউ বলে, আমি জানি জ্যাংফাই এটা করেছে, কারণ রেড হর্স কোম্পানির প্রোডাক্টে যে কোড রয়েছে সেই কোডই আমি ইউজ করি, আর আমার কোড একমাত্র জ্যাংফাই ভালোভাবে জানে। ডিংসি বলে, তাহলে এখন তুমি কি করবে? তখন ইউ বলে, ওর সাথে এ ব্যাপারে আমি কথা বলবো। এরপর ইউ জ্যাংফাইয়ের কম্পিউটার হ্যাক করে। সেজন্য জ্যাংফাই ল্যাবে চলে আসে, যেখানে ইউ আগে থেকেই বসেছিল। ইউ জ্যাংফাইকে বলে, প্রফেসরই তোমার কথা আমাকে সবসময় বলে, তিনি বলেছে তোমার অনেক দক্ষতা রয়েছে, ভার্সিটিতে একমাত্র তুমি রয়েছো যার থেকে আমি অনেক কিছু শিখতে পারবো। জ্যাংফাই বলে, তুমি এসব মিথ্যা বলছো, প্রফেসরই তো সবসময় আমার সামনে তোমার প্রশংসা করে, তোমাকেই ফেভার করে সব কিছুতে। ইউ বলে, এটা তুমি বলছো কারণ তুমি ভাবছো বাইরে পড়া মানে বিদেশে পড়ার জন্য প্রফেসরই শুধুমাত্র আমার জন্য অ্যাপ্লাই করেছে, কিন্তু তুমি জানো না প্রফেসর আমাদের দুজনের জন্যই অ্যাপ্লাই করেছিল। জ্যাংফাই বলে, এসব তুমি আমাকে আগে কেন বলনি? এখন তো হিংসার কারণে যা ভুল করা তা তো করেই ফেলেছি, এখন কি আর এসব ঠিক করা যাবে? তখন ইউ জ্যাংফাইকে বলে, চিন্তা করো না, এই সামান্য একটা কারণে তোমার খুব বেশি ঝামেলা হবে না। এরপর জ্যাংফাই ল্যাবের নতুন প্রজেক্টটা ইউকে ভালোভাবে বুঝিয়ে দেয়, কারণ এখন কিছুদিনের জন্য তো ওকে জেলেই থাকতে হবে। তো এ থেকে আমরা বুঝতে পারি হয়তো জ্যাংফাই নিজের দোষটা স্বীকার করবে এবং ইউকে নির্দোষ প্রমাণ করবে আর নিজেই জেলে যাবে। অন্যদিকে আমরা কংকে দেখতে পাই যে আর খারাপ কাজ করতে চাচ্ছিল না, তাই ও নিজের বসকে রিজাইন লেটার দিয়ে চলে যায়। আর এরপরও ডিংসির সাথে কথা বলতে আসে, সব কিছুর জন্য ডিংসির কাছে ক্ষমা চায়, আর ওর আর ডিংসির সম্পর্কটা আবারও ঠিক হয়ে যায়। কং ডিংসিকে সেই ফাইলটা দেয় যেটাতে ইউয়ের বাবাকে যে ফাঁসিয়েছে তার ব্যাপারে ইনফরমেশন রয়েছে। ডিংসি ফাইলটা পেয়ে কংয়ের প্রতি কৃতজ্ঞতা জানায়, কারণ এই ফাইলের সাহায্যেই তো এখন ইউয়ের বাবাকে নির্দোষ প্রমাণ করা যাবে। এরপর দেখা যায় ইউয়ের বাবা একেবারেই সুস্থ হয়ে গিয়েছে। ইউ নিজের পরিবার নিয়ে ওদের পুরনো বাসায় শিফট হয়। ডিংসি আর ওর ফ্যামিলি আসে ইউয়ের বাবা মাকে সাহায্য করতে, আর সেখানেই তখন ডিংসি আর ইউ কথা বলতে থাকে, আর তখনই ওর বাবা মা সেই রুমে চলে আসে, তাই ওরা দুজনেই লুকিয়ে পড়ে। কিন্তু জিনিসপত্র সরাতে গিয়ে সবাই ওদের দুজনকে খুব ক্লোজভাবে দেখে ফেলে। এভাবে দেখে ডিংসির মা হাসতে থাকে, আর তিনি ইউয়ের মাকেও জানিয়ে দেয় ডিংসি আর ইউ প্রেম করছে। এটা শুনে তো ইউয়ের মা আরও বেশি খুশি হয়ে যায়। পরের দিন ইউ একটি রিং দিয়ে ডিংসিকে প্রপোজ করে। ডিংসি তো খুবই খুশি, আর ডিংসির সঙ্গে একসঙ্গে থাকার জন্য ইউ বিদেশে না যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এতে ডিংসি খুবই রেগে যায় আর বলে, আমি আমার ঠিক খেয়াল রাখতে পারবো, প্লিজ আমার জন্য এত বড় সুযোগটা মিস করো না। ডিংসির জোরাজুরিতে ইউ বিদেশে যেতে রাজি হয়ে যায়। তো ইউ চলে যাবে বলে শাও এবং সং ওর সাথে দেখা করতে আসে। সেখানে সবাই খুব ইমোশনাল হয়ে যায়। এর কিছুদিন পরে ইউ বিদেশে চলে যায়। লং ডিস্টেন্স থাকা সত্ত্বেও ওর আর ডিংসির সময়গুলো খুব সুন্দরভাবে কাটতে থাকে।
দেখতে দেখতে ডিংসির গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে যায়। গ্রাজুয়েশন সেরিমনিতে ডিংসি ওর বান্ধবীদের সঙ্গে অনেক খুশি ছিল। ফটোশ্যুটের সময় ও ইউকে দেখতে পায়। ও তো ইউকে দেখে অনেক অবাক হয়ে যায়। ইউ ওর কাছে এসে ওকে কনগ্রাচুলেশন জানায় এবং বলে, তোমার ইউ তোমার কাছে ফিরে এসেছে। ডিংসি বলে, তুমি গিফট ছাড়াই চলে এসেছো। ইউ তখন ওকে কিস করে বলে, এটাই তোমার গিফট। ডিংসি এতে অনেক বেশি ব্লাশ করতে থাকে। রাতের বেলা ইউ ডিংসিকে বলে, আমার বক্সে একটা দরকারি পেপার রয়েছে, সেটা গিয়ে একটু নিয়ে এসো তো। ডিংসি তখন বক্সটি নিয়ে আসে এবং বক্সটি খুলে দেখে সেখানে ওর দেওয়া সব গিফট ইউ খুব যত্ন করে রেখেছে, আর সেখানে একটি রিংও রয়েছে। ইউ তখন ওর কাছে এসে রিংটা হাতে নেয় এবং ডিংসিকে রিংটা দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে, আর ডিংসি তো ওকে হ্যাঁ বলে দেয়। এরপর ওরা সবাই স্কুলের রিইউনিয়ন অনুষ্ঠানে আসে। প্রথমে সবাই টিচার লিওর সঙ্গে দেখা করতে আসে। সবাই এত সফল হয়েছে, তাছাড়া সবাই তাদের ভালোবাসার মানুষের সঙ্গে রয়েছে, এটা দেখে টিচার অনেক বেশি খুশি হয়ে যায়। সবাই চলে যাওয়ার পরে টিচার ডিংসিকে ডেকে বলে, তুমি ইউয়ের ব্যাপারে একটা কথা জানো না? সেদিন স্কুলে ইউ আর্টস নিতে চেয়েছিল। আমরা সব টিচাররা ওকে অনেক বোঝানো ট্রাই করেছিলাম, কিন্তু ও কিছুতেই সায়েন্স নিতে রাজি হচ্ছিল না। কিন্তু যখনই ও দেখলো তুমিও সায়েন্স নিয়েছো, তখনই ও নিজেও সায়েন্স নিতে রাজি হয়েছে। এটা শুনে ডিংসি খুবই খুশি হয়ে যায় আর বুঝতে পারে তার মানে ও যেভাবে সায়েন্স নিতে চেয়েছিল ইউ এর জন্য ইউও সেভাবে ওর জন্য আর্টস নিতে চেয়েছিল। এরপর স্কুলে ওদের সাথে কংয়ের দেখা হয়ে যায়। ইউ কংকে ধন্যবাদ দেয় ডিংসিকে সবসময় হেল্প করার জন্য। কংও ওদের দুজনকে একসাথে দেখে খুশি হয় এবং ইউকে বলে সবসময় ডিংসির খেয়াল রেখো। এরপর ইউ ডিংসির কাছে আসে আর বলে, তোমাকে আজ আমি একটা সিক্রেট বলবো। এটা বলে ও ডিংসিকে ওদের পুরনো সেই ক্লাসরুমে নিয়ে আসে এবং একটা বই নিয়ে তাতে আই লাভ ইউ লেখে। এটা দেখে ডিংসি বলে, আমি তোমার এই সিক্রেট অনেক আগে থেকেই জানি। আসলে স্কুল লাইফে ইউ লুকিয়ে ডিংসির একটা বইয়ে আই লাভ ইউ লিখেছিল, আর ও ভেবেছে ডিংসি হয়তো এটা বুঝতে পারবে না, কিন্তু ডিংসি ওর বইতে আই লাভ ইউ লেখা দেখেই বুঝতে পেরেছিল যে এটা ইউ এর হাতের লেখা। এর কিছুদিন পরে ডিংসি ও ইউ এর বিয়ে হয়ে যায়। বিয়ের ফটোশ্যুটটা ওরা স্কুলেই করে, কারণ স্কুল থেকেই ওদের দুজনের প্রেম শুরু হয়েছিল। এখানে ওদের বাকি বন্ধুরাও এসেছিল, এমনকি এখানে ওদের এক বন্ধু আর বান্ধবীর বিয়েও হয়েছিল, আর সেই বান্ধবী প্রেগনেন্টও ছিল। তো এরকম একটা শুভ দিন মানে বিয়ের দিনেই সং শাওকে প্রপোজ করে দেয়। শাও তো এতে খুশিতে আত্মহারা হয়ে যায় এবং বিয়ের জন্য সংকে হ্যাঁ বলে দেয়। ওদের সবাইকে এত হাসি খুশি দেখে টিচার খুব খুশি হয়। আর এখানেই সুন্দর ড্রামাটা শেষ হয়ে যায়। আশা করছি ড্রামাটি তোমাদের অনেক বেশি ভালো লেগেছে। তাছাড়া এই ড্রামাতে তোমাদের পছন্দের হিরো রয়েছে। আর একটা কথা, আমি জানি যে এই ড্রামাটা অনেকেই এক্সপ্লেইন করেছে, তারপরও যেহেতু আমার পছন্দের একটা ড্রামা তাই আমি এক্সপ্লেইন করে দিলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। এবং খুবই দুঃখের সাথে বলতে চাচ্ছি যে আমার এখন পরীক্ষা চলছে, তাই আমি নতুন কোনো ড্রামা নিয়ে কাজ করতে পারছি না। এই ড্রামাটা আমি অন্য একজনকে দিয়ে এডিট করিয়ে নিয়েছি, স্ক্রিপ্টও অন্যজনকে দিয়েই লিখিয়েছি। তো আশা করা যায় যে আমার পরীক্ষাটা শেষ হলেই আমি আবারও ইউটিউবে নিয়মিত হতে পারবো আর তোমাদের পছন্দের ড্রামাগুলো আনতে পারবো। তোমরা আমার জন্য দোয়া করো। এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।